গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 25 এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসামেও এসআইআর চান মুখ্যমন্ত্রী, অচিরেই সম্ভাবনা। আসামে ভোটার তালিকার বিশেষ সংশোধন সম্পন্ন হয়েছে ভোটের আগেই। এতে প্রায় 2.43 লক্ষ লোকের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করার দাবি তুলেছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবিও করেন তিনি। শুক্রবার পশ্চিমবঙ্গের কামারহাড়িতে এক নির্বাচনী সভায় নিজের ভাষণে আসামে এসআইআর প্রক্রিয়া শুরু করার দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের জন্য এসআইআর প্রক্রিয়া আসামেও চালানো উচিত, যা নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে বিজেপি ক্ষমতায় ফিরলে অচিরেই এসআইআর প্রক্রিয়া শুরু হতে পারে আসামেও, এমনই সম্ভাবনা দেখছে সচেতন মহল। আসামে নাগরিকত্ব, ভোটারের পরিচয় এবং ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন নানা অভিযোগ বিতর্ক রয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসামে এসআইআর শুরু করতে মুখ্যমন্ত্রীর দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত কারণে এই বিষয়টি রাজ্যে অত্যন্ত সংবেদনশীল। কিন্তু মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন যে ভোটার তালিকার কঠোর সংশোধন প্রক্রিয়া চালানো হলে অসঙ্গতি দূর করতে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা হবে। 5 রাজ্যে বিধানসভার ভোট চলছে, কিন্তু একমাত্র আসাম ছাড়া বাকি 4 রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ ছাড়া তামিলনাড়ু, কেরল, পুডুচেরিতে এসআইআর হয়েছে। ভোটের আগে একসঙ্গে দেশের 12 রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার নির্দেশ দিয়েছে কমিশন। কিন্তু আসামকে এর বাইরে রাখা হয়েছে, কারণ আসামে নাগরিকপঞ্জি নবায়ন করা হয়েছে ইতিমধ্যেই, কিন্তু নাগরিকপঞ্জিও চূড়ান্ত হয়নি এখনও। সরকার যেমন মেনে নেয়নি, তেমনি চূড়ান্ত নোটিফিকেশন জারি করেনি আরজিআইও। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ গেছে প্রায় 91 লক্ষ লোকের নাম। আসামে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চালানো হলে লক্ষ লক্ষ লোকের নাম কর্তনের আশঙ্কা রয়েছে। ফলে এসআইআর নিয়ে আপত্তি রয়েছে বিরোধী দলগুলির। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এসআইআর প্রক্রিয়ার গুরুত্ব বুঝাচ্ছেন, তাতে আসামেও যে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হবে তাতে কোনো সংশয় নেই। কারণ দেশে সফলভাবে এসআইআর প্রক্রিয়া চালানোর জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবিও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন সম্মান দেওয়া উচিত। এসআইআর পরিচালনার ক্ষেত্রে তার যে অবদান, দেশ তা কোনোদিন ভুলবে না। অপরদিকে অগণিত শোকার্ত মানুষের উপস্থিতিতে অজিতকে শেষ বিদায়। ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে শ্রীভূমি থানায় মামলা। ক্ষতিপূরণের আশ্বাস পাওয়ার পর জেলা পুলিশের অনুরোধে মৃতদেহ নিয়ে প্রতিবাদে আন্দোলন স্থগিত রাখলেন অজিত দলের পরিবার। শুক্রবার অজিতের মৃতদেহ শ্রীভূমিতে আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। শত শত লোকের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে আহত অনুপ চক্রবর্তীর ছেলে শ্রীভূমি সদর থানায় ম্যাজিস্ট্রেটকে অভিযুক্ত করে মামলা করেন। বৃহস্পতিবার এই ঘটনা নিয়ে জেলা আয়ুক্তের দ্বারস্থ হয় শহর যুব কংগ্রেস। উল্লেখ্য, বেলা 11:30 নাগাদ শ্রীভূমি জেলা আদালতের ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার শর্মার ওয়াগনার গাড়ির ধাক্কায় স্কুটি চালক অজিত দরের মৃত্যু ঘটে। গুরুতর আহত অনুপ চক্রবর্তীর চিকিৎসা চলছে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে তার অবস্থা সংকটজনক। এদিকে দুর্ঘটনার পর শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় অজিতের। ফলে দুপুরে তার মৃতদেহ ময়নাতদন্তের পর নিয়ে আসা হয় শ্রীভূমি শহরের মাইজডিহি তার বাড়িতে। কড়া পুলিশ সুরক্ষায় সেখানে অগণিত মানুষের উপস্থিতি, তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে মিছিল করে অজিতের মৃতদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। প্রয়াত অজিতের বোন শ্রীভূমি কার্যালয়ের কর্মী অনিতা দর বলেন, আমরা ন্যায় বিচারের দাবিতে মরদেহ নিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রতিবাদ কার্যসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিলাম। এদিকে বৃহস্পতিবারের দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার মরদেহ নিয়ে আন্দোলনের খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার লীনা দুলে সকালে অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন বুইয়া, শ্রীভূমি সদর থানার ইনচার্জ বিমল কুমার, শ্রীভূমি সদর ট্রাফিক ইনচার্জ সহ পুলিশের একটি দল, শশাঙ্ক সাহা সহ পুলিশের একটি দল মৃত অজিত দরের পরিবারের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন।
তারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ঘটনার পর পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেছে তার বিস্তারিত তথ্য পরিবারকে জানান এবং মরদেহ নিয়ে আন্দোলনে না যাওয়ার আবেদন জানান। এদিকে ঘটনার পর অজিতের পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার দাবি করে সমাজসেবী সুজন দেব রায় সরকার জেলা প্রশাসনের কাছে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা করার আবেদন জানান। শহর যুব কংগ্রেস সভাপতি শুভজিৎ চক্রবর্তী অজিতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ দ্বিবেদীর সঙ্গে ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে মৃত অজিতদারের পরিবারকে সরকারি তরফে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান। জেলা আয়ুক্ত জানান 2-1 দিনের মধ্যে তিনি অজিতের পরিবারের সঙ্গে কথা বলবেন এবং সরকারিভাবে আর্থিক সহায়তা করার চেষ্টা করবেন। এদিকে জেলা কংগ্রেস নেতা উত্তর করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ বৃহস্পতিবারের দুর্ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এই দুর্ঘটনার সঙ্গে যে কেউ জড়িত হন না কেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পুলিশের নিকট আবেদন জানান। তিনি বলেন, আইন সবার জন্য সমান, তাই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা গ্রহণের দাবি জানান তিনি। জাকারিয়ার মৃত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। অপরদিকে হাইলাকান্দি কালীনগরের পোলার পরে বরাক নদীর ভাঙ্গন তীব্র রূপ নিচ্ছে। গত কয়েক বছর আগে থেকে শুরু হওয়া এই বৃহৎ ভাঙ্গন পর্যায়ক্রমে পোলারপাড় গ্রামের একাধিক বসতবাড়িকে তাড়া করে চলেছে। নদীর নতুন সেতু নির্মাণ হওয়া স্থানের পাশেই এই ভাঙ্গন ঘটছে। এ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। লাগাতার ভাঙ্গন কৃষিভূমিকে নদীর তলায় নিয়ে চলে গিয়েছে। আগামী 2 বছরের ভিতরে এই ভাঙ্গন 25টির অধিক বাড়িকে তছনছ করে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রামবাসীদের মধ্যে সন্ধ্যারানী সিংহ, অভিজিৎ সিংহ, বশিষ্ঠ সিংহ, শিবু সিংহ, রিপা সিংহ, আদরমণি সিংহ, পূজা মালাকার, শঙ্কর মালাকার, চিরঞ্জিত মালাকার, ভীষণ সিংহ, রমা সিংহ, প্রবীণ নাগরিক কনক সিংহ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বরাকের ভয়াবহ ভাঙ্গন সাধারণ মানুষের কৃষিভূমিকে নদীর নিচে নিয়ে গেছে। এই এলাকার মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন, কারণ কৃষি ও সবজি ক্ষেত করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকেন। নদীর ভাঙ্গন সাধারণ মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াচ্ছে। ফলে বরাকের এই ভয়াবহ ভাঙ্গন থেকে পোলারপাড় গ্রামের মানুষকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও জলসম্পদ মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দল বদলের পথে হাঁটলেন রাঘব চাড্ডা। শুক্রবার আম আদমি পার্টি ছেড়ে তিনি বিজেপিতে যোগ দিলেন। শুধু তিনি নন, তার সঙ্গে আরও 6 সাংসদ পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে রাঘব সহ কয়েকজন সাংসদ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। পরে প্রকাশ্যে আসে দলবদল করা নেতাদের নাম। রাঘব চাড্ডার পাশাপাশি স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজেন্দ্র গুপ্তা ও বিক্রম সাহানি এই 7 সাংসদই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। রাঘব জানান, সাংবিধানিক নিয়ম মেনেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যসভায় দলের 2/3 সদস্য একসঙ্গে দলবদল করায় দল ত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বেন না বলেই দাবি তাদের। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাঘব বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিজের শ্রম ও সময় দিয়ে দলকে গড়ে তুলেছেন, কিন্তু বর্তমানে দল তার আদর্শ থেকে সরে গিয়েছে বলেই তার অভিযোগ। তার কথা আমি মনে করেছি সঠিক জায়গায় থাকতে হলে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাঘবকে। সেই সময় থেকেই তার দল বদলের জল্পনা জোরালো হয়। উল্লেখযোগ্য বিষয়, যাকে যেই পদে বসানো হয়েছিল সেই অশোক মিত্তল এবার বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে এই দলবদল আম আদমি পার্টির জন্য বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে তরুণদের মধ্যে জনপ্রিয়তা থাকা রাঘবকে দলে পেয়ে বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হতে পারে বলেও মত বিশ্লেষকদের। এদিকে এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা বলে কড়া ভাষায় আক্রমণ করেছেন দলের সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল। তার অভিযোগ, বিরোধী শক্তিকে দুর্বল করতে পরিকল্পিতভাবে এই ভাঙ্গন ঘটানো হয়েছে। পাঞ্জাবের মানুষের রায়কে অগ্রাহ্য করেই এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি তার, যদিও রাঘব চাড্ডার নাম সরাসরি উল্লেখ করেননি তিনি। অন্যদিকে দলের সাংসদ সঞ্জয় সিং আরও সরব হয়ে বিজেপির বিরুদ্ধে তুপ দেখেছেন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে অপারেশন লোটাস চালিয়ে বিরোধী দলগুলিকে ভাঙার চেষ্টা চলছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে ব্যবহার করে এই রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি তার।
অপরদিকে গুয়াহাটি মহানগরীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছেন এক শিক্ষিকা। বিপদের আশঙ্কা জানিয়ে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করার পর থেকেই তার কোনো খোঁজ মেলেনি। জানা গেছে, উবরে করে স্কুলে যাওয়ার সময় বাড়িতে ফোন করেছিলেন ওই শিক্ষিকা। ফোনে তিনি নিজের বিপদের কথা জানান। এমনকি ফোনে ইংরেজিতে আই এম ইন ডেঞ্জার বলে উল্লেখ করেন তিনি। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে জালুকবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজ শিক্ষিকার বাড়ি গুয়াহাটির তেতালিয়া এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর থেকে পুলিশ তদন্ত শুরু করেছে এবং শিক্ষিকার সন্ধানে তল্লাশি চালাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।